নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। আশা করি সকলেই উপরওয়ালার অসীম দয়াতে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো তুলিয়ান লেক ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য। তুলিয়ান লেক হলো ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগাঁও বা পেহেলগাম শহরের কাছে পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত একটি অ্যালপাইন বা অনেক উঁচুতে অবস্থিত পাহাড়ি হ্রদ। তুলিয়ান লেক সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৮৪ মিটার অর্থাৎ ১২,০৮৭ ফুট উচ্চতাতে অবস্থিত। এই অসাধারণ সুন্দর আর বেশ দুর্গম হ্রদটি পেহেলগাম শহর থেকে ১৬ কিলোমিটার দূরত্বে এবং পেহেলগামের এক অতি জনপ্রিয় দর্শনীয় স্থান বৈশরণ থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। তুলিয়ান লেক ভ্রমণ করার জন্য দুই রকমের পদ্ধতি নেওয়া যেতে পারে, এক ট্রেকিং করে আর ২ নম্বর ঘোড়াতে করে। আমি তুলিয়ান লেক ঘুরে এসে এটা আপনাদেরকে বলতে পারি যে এই ট্রেক করাটা বেশ খানিকটা কষ্টকর, কারণ ৯,০০০ ফুট উচ্চতার পেহেলগাঁও থেকে পথ ১২,০০০ ফুট উচ্চতার তুলিয়ান লেকে উঠেছে, কিন্তু সম্পূর্ণ পথ কোথাও কিন্তু এতটুকু বিপজ্জনক নয়। প্রায় পুরো পথটাই ভয়ঙ্কর চড়াই, কিন্তু পথের মধ্যে কোথাও কোনো রকম এমন কোনো চ্যালেঞ্জিং বা প্রাণ সংশয় হতে পারে এমন কোনো জায়গা নেই। তাই ট্রেকারদের কাছে এই ট্রেকটিকে সাধারণ থেকে খানিকটা বেশি কঠিন ট্রেক অর্থাৎ ইজি টু মডারেট ট্রেক হিসাবে ধরা হয়। আমি এই বছর অমরনাথ দর্শন করতে গিয়ে হাতে কটা দিন বেশি থাকাতে মনস্থির করে ফেললাম যে তুলিয়ান লেকটা ঘুরে আসি, কিন্তু কোনো এজেন্সি দ্বারা হেঁটে এই ট্যুর করতে আমি ইচ্ছুক ছিলাম না, কারণ কয়েকদিন পরেই আমাকে হেঁটে অমরনাথ দর্শন করতে যেতে হবে। অমরনাথ দর্শন করার আগে পা বা শরীরকে আমি বেশি কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না, তাই আমি ঘোড়া করে এই তুলিয়ান লেক ঘুরে আসবো এই ঠিক করেছিলাম। আমি এই বছর 2024-এর ২রা জুলাই দুপুর নাগাদ পেহেলগাঁওতে এসে পৌঁছেছিলাম। তার আগে একটা বলিনি আমি কিভাবে পেহেলগাঁও পর্যন্ত এসে পৌঁছেছিলাম। আমি সেই দিনই সকালবেলা 10টা নাগাদ ট্রেনে করে জম্বু স্টেশনে এসে পৌঁছেছিলাম। তারপরে স্টেশন থেকে বেরিয়ে বাইরে একটা পাবলিক মিনি বাস করে 25 টাকা ভাড়া দিয়ে এসেছিলাম জম্বু মেইন বাস স্ট্যান্ডে। ওখানে এসে পেহেলগাঁওর দিকে আসার জন্য কোনো বাস না পেয়ে স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়ে বেশ কিছু গাড়িতে দরদাম করে একটা শ্রীনগরগামী শেয়ার টেম্পো ট্রাভেলার করে রওনা দিয়েছিলাম অনন্তনাগের উদ্দেশ্যে। এই গাড়িটা যদিও শ্রীনগর যাওয়ার গাড়ি এবং শ্রীনগরের ভাড়া হচ্ছে এখান থেকে 700 টাকা। তো আমি যদি জম্মু থেকে 248 কিলোমিটার দূরে শ্রীনগরই যাই বা 190 কিলোমিটার দূরের অনন্তনাগ যেখানেই যাই না কেন, ভাড়া আমার ওই 700 টাকা করেই পড়বে। ওই বাস স্ট্যান্ডের কাছে অনেক গাড়িতে তো এই ভাড়া 1200 টাকা পর্যন্ত চাইছিল। যাই হোক, এই গাড়ি 11টা নাগাদ রওনা হয়ে দুপুর 4টা নাগাদ এসে পৌঁছালো জম্মু টু শ্রীনগর হাইওয়ের মীরবাজার চকে। এখান থেকেই মেন রাস্তা সামনে চলে গেছে শ্রীনগরের দিকে, আর এখন আমাকে যেতে হবে এই চারমাথা চকের ডান দিকের রাস্তাতে। এখান থেকে অনন্তনাগ শহরের বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড প্রায় 10 কিলোমিটার দূরে। এইখানের এই চক থেকে প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যায় অনন্তনাগ গাড়ি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য। সেরকমই একটা শেয়ার গাড়ি করে 30 টাকা ভাড়া দিয়ে আমি এসে পৌঁছালাম অনন্তনাগের বাস স্ট্যান্ডে। যদিও আমি সেদিনকে অনন্তনাগ থেকে অন্য জায়গাতে গেছিলাম, কিন্তু সে আরেক গল্প। কিন্তু আপনাদের সবাইকে পেহেলগাঁও পৌঁছাতে হলে অনন্তনাগ হয়েই আসতে হবে। অনন্তনাগ গাড়ি স্ট্যান্ডের যেখান থেকে পেহেলগাঁওর দিকের শেয়ার গাড়ি ছাড়ে, সেখান থেকে একটা শেয়ার গাড়ি করে 100 টাকা ভাড়া দিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় 45 কিলোমিটার দূরের পেহেলগাঁওয়ের বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ডে। পেহেলগাঁও যেহেতু কাশ্মীরের সবথেকে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে একটা, তাই হরেক দামের আর হরেক মানের অসংখ্য হোটেল গোটা পেহেলগাঁও জুড়েই ছড়িয়ে রয়েছে। বাস স্ট্যান্ডের কাছে বেশ কিছু হোটেল আছে যেগুলো ডবল বেডরুমের ভাড়া সিজন ভেদে 800 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পড়ে। আমি যেহেতু এখানে একাই এসেছি, তাই একটু সস্তা দেখে হোটেল প্রথমে করে নিলাম। লাগেজপত্রগুলো হোটেলে রেখেই বাইরে একটা রেস্টুরেন্টে চাউমিন খেয়ে আগামীকালের তুলিয়ান লেক যাবার জন্য ঘোড়ার খোঁজ করতে লাগলাম। আপনাকে এখানে একটা কথা বলি, আপনি পেহেলগাঁওতে দিনের বেলাতে রাস্তায় হেঁটে চলে বেড়ালে
কখনো 2 মিনিটও পেরোবে না যে আপনাকে কোনো ঘোড়াওয়ালা এসে জিজ্ঞাসা করবে যে আপনি আজ বা আগামীকাল বৈশরণ ঘুরতে যেতে চাবেন কিনা। এমনই বেশ কিছু ঘোড়াওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো বাইরে বেরোনো মাত্র বা ঘুরে ফেরার সময় যে বৈশরণ যাব কিনা। অনেকজনকে ঘুরিয়ে বা ফিরিয়ে দিতে দিতে একজনের কথাতে বেশ ভালো লাগলো। সে আমাকে খুব সুন্দরভাবে ভালো ঘোরাতে করে আর অনেক সস্তাতে নাকি বৈশরণ ঘুরিয়ে আনবে। আমি তাকে দেখে বললাম যে আমি তার ঘোড়াতে করে বৈশরণ না তুলিয়ান যেতে চাই, সে কি পারবে আমাকে নিয়ে যেতে? আর যদি সে পারে তুলিয়ান লেক যেতে, তবে কত টাকা লাগবে আমাকে তুলিয়ান লেক ঘুরিয়ে আনতে? আমার প্রশ্ন শুনে তার হাবভাব দেখেই মনে হলো যে এমন প্রশ্নের খুব একটা সম্মুখীন সে হয় না। বেশ কিছুটা ভেবেচিন্তে বলল যে স্যার 5,000 টাকার মতো লাগবে। আমি আগেই লোকালি ঘুরতে ঘুরতে বেশ কিছু জায়গাতে ট্র্যাভেল পোস্টারতে দেখেছিলাম যে তুলিয়ান লেকের জন্য ঘোড়ার ভাড়া লাগে সরকারিভাবে 8,000 টাকা। এছাড়াও আমি এমনিতেও বেশ কিছু জায়গাতে জিজ্ঞাসা করেছিলাম, যারা কিন্তু ঘোড়ার ভাড়া আমাকে 7,000 থেকে 9,000 টাকার মতো বলেছিল। সেখানে এই লোকটা একবারে এক কথাতে 5,000 টাকা চাওয়াতে মনে মনে আমি বেশ অবাকই হলাম। তাই আর বেশি রকম কোনো কথা না বাড়িয়ে আমি বললাম যে আমি রাজি, কাল তবে আমাকে তুমি তুলিয়ান লেক ঘুরিয়ে আনো। তাকে আমার ফোন নাম্বার আর হোটেলের নামটা দিয়ে আমি একটু জায়গা রাস্তাঘাট একটু ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে সেদিনকের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন তার কথা মতো একদম সকাল 6টার সময় আমি আমার পিঠের ছোট ব্যাগটাতে অল্প কিছু জামা কাপড় নিয়ে একদম রেডি হয়ে রইলাম বেরোবার জন্য। জুলাই মাসের পেহেলগাঁওতে কিন্তু একটু তেমন ঠান্ডা ছিল না যে কোনো গরম জামা কাপড় পরতে হবে, একটা সাধারণ জামা পরেই থাকা যাচ্ছিল। তাই বেশি কিছু গরম জামা কাপড় না পরে অল্প কিছু গরম জামা কাপড় নিয়ে নিলাম, যেহেতু লেক অনেক উঁচুতে, ওখানে যদি কোনো রকম ঠান্ডা লাগে এই ভেবে পিঠের ব্যাগটাতে কিছু গরম জামা কাপড় নিয়ে নিয়েছিলাম। ঘোড়াওয়ালা সোয়া 6টা নাগাদ আমার কাছে এসে হাজির হলো। তার কথাতে যেহেতু সামনে রাস্তাতে আর কোথাও কিচ্ছু পাওয়া যাবে না, তাই সারাদিনের খাবারের জন্য আমি রাস্তার দোকান থেকে কিছু শুকনো খাবার আর পাউরুটি অমলেট নিয়ে নিলাম। 6:30 নাগাদ জয় ভোলে কি বলে আমাদের পথ চলা মানে ঘোড়ার চলা শুরু হলো। গ্রাম শহরে আপনি যেখানেই থাকুন না কেন, আর ঘোড়া করেই হোক বা হেঁটেই হোক, তুলিয়ান লেক বা বৈশরণ ভ্যালি যাওয়ার পথ কিন্তু অনেক জায়গা দিয়ে শুরু হয়েছে। ঘোড়ার চলা পথ সাধারণত ক্লাব হাউসের সামনে দিয়ে শুরু হয়, আর হেঁটে চলার পথ পেহেলগাঁও বাস স্ট্যান্ডের 2 কিলোমিটার আগের গণেশ বল থেকে শুরু হয়। ট্রেক করে যাওয়া ভ্রমণার্থীদের জন্য এই জায়গাটা একটা বেস ক্যাম্পের মতো। এই গণেশ বল পর্যন্ত শেয়ার গাড়ি করে বা এমনি গাড়ি করে আসতে পারা যায়। এখানে গণেশ ঠাকুরের একটা খুব জনপ্রিয় মন্দির আছে। একদম শহুরে ভিড় আর কোলাহল মুক্ত এই জায়গাটাতে কয়েকটা বেশ দামি হোটেল আর রিসর্ট আছে, কেউ চাইলে এখানে থাকতেও পারেন। এখান থেকে সামনে 2 কিলোমিটার পথ খুব একটা সেরকম চড়াই নয়। তারপরে নাঙ্গারবল পেরিয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, একটা ছোট পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি মেষপালকদের বেশ কিছু কুটির আর একটা নালা পেরিয়ে দুই পাশে ফার, পাইন আর সাইপ্রাস গাছের বনের মধ্যে দিয়ে এবার পথ বেশ খাড়াই হবে। অনেকটা খাড়াই এই 2 কিলোমিটার পথ পেরিয়ে পথ পৌঁছবে সারা কাশ্মীরের মধ্যে বিভিন্ন জায়গাতে থাকা অনেকগুলো মিনি সুইজারল্যান্ডের মধ্যে একটা, যার নাম হলো বৈশরণ। খুব সুন্দর বৈশরণ সম্বন্ধে খুঁটিনাটি আমি অন্য একটা ভিডিওতে বলবো। এই বৈশরণকেই ডান দিকে রেখে পথ সামনে কিছুটা এগোলেই পড়বে তুলিয়ান লেক প্রবেশের পথ এবং তারপরে একটা তোরণ। এই তোরণে প্রবেশের আগে একটি পথ বাম দিকে চলে গেছে, ওই পথে না গিয়ে আমাদেরকে সামনের বা ডান দিকের পথ দিয়ে এগিয়ে যেতে হবে। এই তোরণ পেরোলেই সামনে শুরু হবে 8 কিলোমিটার লম্বা এক প্রাণান্তকর চড়াই পথ। বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিছু কিছু জায়গাতে এই পথ প্রায় 65 ডিগ্রি ঢালে উঁচু হয়ে এঁকে বেঁকে সামনের দিকে উঠে গেছে। সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে চলা অসম্ভব খাড়াই এই পথ দেখে মনে হবে সামনে যেন এই পথ আকাশ ছুঁয়েছে। এই 8 কিলোমিটার পথ পার হতে সমস্ত ট্রেকারদের প্রায় 8 ঘন্টা সময় লাগবেই লাগবে। তুলিয়ান নালাকে ডান দিকে রেখে পথ ধীরে ধীরে এই পাহাড়ের একদম সাইডের রিজে পৌঁছে তারপরে পাহাড়ের মাথা বরাবর চলে সমস্ত ট্রি লাইনকে একদম পেছনে নিচে রেখে এক অসাধারণ সুন্দর উপত্যকাতে পৌঁছবে। এই পাহাড়ের একদম মাথার ওপরে চারিদিকে আরও উঁচু উঁচু
আরও বিশাল বিশাল পাহাড় দিয়ে ঘেরা এই বিরাট এবং প্রায় সমতল ভূমিটিকে দেখলে সব্বার অবাক লাগবেই লাগবে। এই ভ্যালির বা এই উপত্যকাটির ডান পাশ দিয়ে বয়ে চলেছে দুর্দাম গতিতে তুলিয়ান নালা, আর সামনে রয়েছে ডিপ সবুজ ঘাসের গালিচাতে মোড়া চোখ আর মন জুড়ানো স্বর্গীয় সুন্দর তুলিয়ান ভ্যালি। এই ভ্যালির মধ্যে সম্পূর্ণ জায়গাতে কিন্তু কোথাও কোনো রকম কোনো বড় গাছ নেই। সমস্ত ট্রেকাররাই এই অঞ্চলের বিভিন্ন জায়গাতে ক্যাম্প করে আজকের রাতটা এখানেই কাটান। এর পরের দিন আবার সকালে সবাই এখান থেকে সামনে 5 কিলোমিটার পথ ট্রেক করে গিয়ে তুলিয়ান লেক দেখে এসে আবার এই তুলিয়ান ভ্যালিতে এই ক্যাম্পেই ফেরেন। দ্বিতীয় দিনের রাতটাও এখানে কাটিয়ে তৃতীয় দিনের দিন সবাই আবার নিচের দিকে রওনা হয়ে পেহেলগাঁওতে পৌঁছান। কোনো কোনো ট্রেক কোম্পানি এই পথের দুর্গমতাকে মাথায় রেখে এই সম্পূর্ণ পথকে আরও ছোট পথে ভাগ করে 2 রাত থেকে বাড়িয়ে 3 রাতও এই অঞ্চলে থেকে এই সম্পূর্ণ তুলিয়ান লেক ট্যুরটা করিয়ে থাকে। আমরা এই ভ্যালিতে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সামনে এগিয়ে গেলাম 2 কিলোমিটার একদম সমতল পথ ধরে। এখানে সামনে এগিয়ে গেলে এই পথ ভ্যালির সামনের এক বিশাল পাহাড়ের গায়ে শেষ হয়েছে। তুলিয়ান লেক ট্রেকের এই 16 কিলোমিটার সম্পূর্ণ ট্রেক পথের কেবলমাত্র এই 2 কিলোমিটার পথই হলো প্রায় সমতল পথ। এই পথটুকু ছাড়া কিন্তু এই সম্পূর্ণ পথের কোথাও আর এতটুকুও কোনো সমতল পথ নেই। এখান থেকে পথ একদম সামনে ভ্যালি শেষ হয়ে পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা হয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তুলিয়ান নালাকে একদম কাছে ডান পাশে রেখে এখান থেকে প্রায় আরও 3 কিলোমিটার প্রাণান্তকর চড়াই এবং সম্পূর্ণ ছোট বড় বোল্ডার দিয়ে ভরা পথ পেরোলে সামনে দেখতে পাওয়া যাবে স্বর্গীয় সুন্দর তুলিয়ান লেককে। একদম পাথুরে রাস্তা হওয়ার জন্য এই পথ আমি ঘোড়ায় করে যাইনি, যদিও পরে দেখেছি বেশ কিছু লোকজনকে যে তারা ঘোড়া করেই একদম লেক পর্যন্ত যাচ্ছে। যাই হোক, আমরা ঘোড়া থেকে নেবে তুলিয়ান নালার গর্জন শুনতে শুনতে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলাম। একটুখানি চলে আর অনেকখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগোতে থাকলাম। বেশ কয়েকটা ছোট নালা, কাদামাখা গ্লেসিয়ার আর সামনের খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা পাথরের দেয়ালটাকে পেরিয়ে লেকের কাছে আসতে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লেগে গেল। তুলিয়ান লেককে কিন্তু পথ চলতে চলতে আগে থেকে একটুও দেখতে পাওয়া যায় না। পথের শেষে একটা বোল্ডারের রিচ পেরোলেই একদম হঠাৎ করেই চোখের সামনে দেখা দেয় চারিদিকে বরফ ঢাকা পাহাড় দিয়ে ঘেরা ফিরোজা রঙের স্থির জল নিয়ে আর পাগল করা রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এত কষ্ট করে দেখতে আসা তুলিয়ান লেক। চোখের সামনে এরকম অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পেয়ে কতক্ষণ যে আমি বিহ্বল হয়ে হাঁ করে নিচে লেকের দিকে তাকিয়েছিলাম জানি না। সম্বিত ফিরল ঘোড়াওয়ালার ডাকে। সে বলল, বাবুজি নিচে আইয়ে লেককে পাস। তার কথাতে উঁচু নিচু পাথরের মাঝে মাঝে খুব সাবধানে পা ফেলে ফেলে নিচে পৌঁছালাম একদম লেকের জলের কাছে। প্রথমেই এসে লেকের অতি ঠান্ডা বরফ গলা জল দিয়ে চোখ মুখ ভালো করে ধুলাম। তারপর লেকের পার বরাবর বেশ খানিকটা পথ সামনের দিকে এগালাম। সেখান দিয়ে লেকের পেছনের পাড়টাকেও দেখা যাচ্ছিল, কিন্তু সেই দিকে যেতে চাইলেও যাওয়া গেল না, কারণ সামনে পথ জুড়ে বিপজ্জনক গ্লেসিয়ার পথ আটকে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে ফেরার পরে এবার শুরু হলো ছবি তোলার পালা। মন প্রাণ ভরে চারিদিকের অনেক ছবি তুললাম। ঘোড়ালাকে দিয়ে আমারও কটা ছবি তোলালাম। তার অনিচ্ছা সত্ত্বে আমি তার কটা ছবিও তুললাম। মন আর ভরে না চারিদিকে ছবি তুলতে তুলতে। এইবার ঘোড়াওয়ালার কথাতে লেকের পাড়ে বসে দুইজনে সঙ্গে আনা খাবারগুলোকে খেলাম। তার মধ্যেই দেখতে পেলাম যে আকাশ জুড়ে মেঘ ঢেকে আসছে। ঘোড়ালা তাড়া দিল এই বলে যে, স্যারজি হয়তো বৃষ্টি আসতে পারে, আমাদেরকে এবার ফেরত যাওয়া উচিত। আমার মন তো আর সব্বার মতনই কিছুতেই চায় না ফেরত যাত্রা শুরু করতে। তাও আরও বেশ কিছুক্ষণ লেকের এদিক ওদিক ঘোরাফেরা করে বৃষ্টি যখন শুরু হলো তখন ভারাক্রান্ত মন নিয়ে ফেরত যাওয়া শুরু করলাম। অনেক জায়গার অভীষ্ট গন্তব্যকে কিন্তু আসার সময় বা ফেরত যাওয়ার সময় অনেক দূর থেকে বা পেছন থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু এই তুলিয়ান লেককে ছেড়ে আপনি যখন ফেরার জন্য এগোবেন তখন মাত্র 200 মিটার এগোলেই লেক পাথর দেয়ালের পেছনে চলে যাবে।
আপনার চোখের আড়ালে এই যে লেক চলে যাবে, আর সামনে কখনোই এই লেকের অস্তিত্ব আপনি দেখতে পাবেন না। শুধুমাত্র মানুষ চোখে এর রূপকে বেঁধে নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে ফেরার পথে। বেশ খাড়াই পাথুরে এই পথ উঠতে যেমন কষ্ট হয়, নামতেও তার থেকে কোনো অংশে কম কষ্ট হয় না। খুব সন্তর্পণে নিরাপদ জায়গাতে পা ফেলে ফেলে তুলিয়ান ভ্যালিতে নেমে আসতে 1 ঘন্টা মতো লেগে গেল। এখানে আমাদের ঘোড়াকে ঘোড়াওয়ালা একটা জায়গাতে বেঁধে রেখেছিল ঘাস খেতে দেওয়ার জন্য। এখান থেকে আবার আমি ঘোড়াতে চড়ে পেহেলগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অতিরিক্ত উৎরাই হওয়ার কারণে অবশ্য বেশ অনেকটা পথ ঘোড়া ছেড়ে হেঁটে যেতে হয়েছিল। যাই হোক, বিকেল 6টা নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম আমার পেহেলগাঁওয়ের হোটেলে। সঙ্গে নিয়ে এসেছিলাম জীবনে না ভুলতে পারা বেশ কিছু সুন্দর স্মৃতি নিয়ে। তুলিয়ান লেক ট্রেক অনেক সংস্থা করিয়ে থাকে। শ্রীনগর থেকে ট্রেক করিয়ে আবার শ্রীনগরে ফিরতে বিভিন্ন সংস্থা ভেদে মোটামুটি 4 দিন থেকে 6 দিন মতো সময় নেয় এরা। তুলিয়ান লেক ট্রেক করায় এমন বেশ কয়েকটি এজেন্সির নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যদি দরকার হয় এদের সাথে কথা বলে নিতে পারেন। এই এজেন্সিগুলো এই ট্রেক করতে 7,000 টাকা থেকে শুরু করে 19,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আপনি যদি কোনো ট্রেক সংস্থার সঙ্গে আসেন তবে তো তারাই আপনার সমস্ত রকম ব্যবস্থা করে দেবে। আর আপনি যদি নিজে ট্রেক করে এখানে আসতে চান তবে কিন্তু আপনার ট্রেকিংয়ের সমস্ত রকম সরঞ্জাম এবং সমস্ত কিছুই আপনার নিজের সাথে সাথে আনতে হবে। কারণ এই ট্রেক পথে বৈশরণের পরে অর্থাৎ 5 কিলোমিটার পরে আর কোথাও কোনো রকম কোনো দোকানপাট বা থাকার জায়গা পাবেন না। আর আপনি যত বড় মস্ত ট্রেকারই হন না কেন, একদিনের মধ্যে ট্রেক শুরু করে লেক দেখে আবার সেই দিনই রাতের মধ্যে পেহেলগামে পৌঁছানো মোটামুটি এক কথায় অসম্ভব বলা যেতে পারে। তাই আর 4-5টা ট্রেকের মতোই এই ট্রেকও সমস্ত রকম সরঞ্জাম সহ করতে হবে। এই অঞ্চলে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়, সেই কারণে আপনার সাথে একটা খুব ভালো রেনকোট থাকা অবশ্যই দরকার। এছাড়া বৃষ্টিতে ভিজে যাবে না এবং সহজে স্লিপ করবে না এমন একটা জুতো না পরে এই ট্রেক করা যাবেই না। মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ট্রেক বা এই ট্যুর করতে পারা যায়। এই ট্যুর করার সময় কাছে রাখুন যে কোনো একটা সরকারি অরিজিনাল পরিচয়পত্র আর তার সাথে একটা জেরক্স। আমিও শুনেছিলাম যে ফরেস্ট ডিপার্টমেন্ট নাকি এই ট্যুর করার জন্য পারমিশন দেয়, কিন্তু আমি এই ট্যুরের কোথাও কোনো জায়গায় কোনো রকম পারমিশন নেওয়ার বা দেখার কোনো ব্যাপার দেখিনি। এমনকি কেউ আমার আইডিটাও একবার দেখতে চায়নি। তবে তুলিয়ান লেক পৌঁছাবেন তার ব্যাপারে আগেই বলেছিলাম যে তুলিয়ান লেক আসতে হলে পেহেলগাম বা পেহেলগাঁওতে আসতে হবে। কাশ্মীরের সবথেকে বেশি জনপ্রিয় যে কটা জায়গা আছে তার মধ্যে পেহেলগাঁও অন্যতম। গোটা কাশ্মীরের সমস্ত জায়গা থেকে পেহেলগাঁও আসার সুব্যবস্থা আছে। প্লেন করে আসতে চাইলে আপনাকে পৌঁছতে হবে পেহেলগাঁওয়ের সবথেকে কাছের এয়ারপোর্ট শ্রীনগরে। সারা ভারত থেকেই অসংখ্য প্লেন সারা দিন শ্রীনগরে আসছে। এছাড়া জম্মু এয়ারপোর্ট থেকে পেহেলগাঁও আসতে পারা যায়। যদি গোটা গাড়ি ভাড়া করে পেহেলগাঁও আসতে চান তো শ্রীনগর থেকে পেহেলগাঁও আসতে গাড়ির প্রকারভেদে 3,000 থেকে 4,500 টাকার মতো পড়বে। আর জম্মু থেকে গোটা গাড়ি নিয়ে পেহেলগাঁও আসতে হলে গাড়ির প্রকারভেদে 9,000 থেকে 12,000 টাকার মতো পড়বে। শ্রীনগর থেকে শেয়ার গাড়ি করে আসতে চাইলে অনন্তনাগ হয়ে পেহেলগাঁও আসতে হবে। ভাড়া পড়বে মোট 250 টাকার মতো। আর জম্মু থেকে শেয়ার গাড়ি করে আসতে হলেও সেই অনন্তনাগ হয়েই আসতে হবে, ভাড়া পড়বে মাথাপিছু 900 টাকার মতো। অমরনাথ যাত্রার সময় ছাড়া সারাদিনে কিছু বাস জম্মু থেকে বা শ্রীনগর থেকে পেহেলগাঁওর জন্য ছাড়ে। মনে রাখবেন এই বাস অমরনাথ যাত্রার সময় চলে না। বাসের ভাড়া পড়ে বাসের রকম ভেদে, মানে এসি বা নন এসিতে মাথা পিছু জম্মু থেকে লাগে 700 থেকে 1,000 টাকার মতো, আর শ্রীনগর থেকে 150 টাকার মতো। তবে আমি বেশ কয়েকবার গিয়ে দেখেছি যে একমাত্র পেহেলগাঁওর দিকের বাসই জম্মু কাশ্মীর বাস এজেন্সির থেকে চলার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। তাই সবসময় চেষ্টা করুন শেয়ার গাড়ি করেই পেহেলগাঁও পৌঁছাতে। এখন ট্রেন করেও পেহেলগাঁও পৌঁছানো যেতে পারে কোনো রকমে, কিন্তু তার অনেক ঝক্কি, তাই এই মাধ্যমে না আসাই ভালো। মনে রাখবেন যে জম্মু কাশ্মীরে কিন্তু শুধুমাত্র পোস্টপেইড সিম চলে। আপনার কাছে যদি প্রিপেড সিম থাকে তবে জম্মুতে পৌঁছে আপনার নিজের একটা পোস্টপেইড সিম করে নিন বা নিয়ে নিন, না হলে কিন্তু কোনো রকম আপনি যোগাযোগের মধ্যে থাকবেন না। এয়ারটেল আর জিও এই অঞ্চলে খুব ভালো চলে। বৈশরণ থেকে তুলিয়ান ভ্যালির আগের রিচ পর্যন্ত
অল্প অল্প মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। তারপরে থেকে কিন্তু লেক পর্যন্ত গিয়ে আবার এই রিচ ফেরা পর্যন্ত আর কোথাও কোনো রকম কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না। আপনার যদি খুব ভালো শারীরিক সক্ষমতা থাকে তবে আপনি ট্রেক করে এই ট্রেক করতে পারেন। আর যদি মনের অত্যন্ত স্বাদ থাকে এই লেক দেখার, তাহলে ঘোড়াতে করে খুব সহজেই এই ট্রেক করে ফেলতে পারেন। আমার মতো একদম সাধারণভাবে চললে আসা যাওয়া মিলিয়ে সব কিছু নিয়ে ৮,০০০ টাকার মধ্যেই এই সম্পূর্ণ ট্যুরটা হয়ে যাবে। তো এই ছিল আমার তুলিয়ান লেক ভ্রমণ। এই ট্যুর সম্বন্ধে কারোর আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে নিঃসংকোচে করতে পারেন, আমি অবশ্যই তার সমস্ত উত্তর দেব। বাবা ভোলানাথ আপনাদের সবাইকে খুব খুব ভালো রাখুন, আর আরও অনেক বেশি করে ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম। জয় ভোলে কি।